আর গণতন্ত্রের প্রতি আমার যেটা কষ্টটা হলো এই যে দেখেন, একটা দুইটাই মানে প্রতিষ্ঠান ছিল, একটা শেখ হাসিনা আর একটা হচ্ছে বেগম খালেদা জিয়া। যেমন একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি, ম্যাডাম খালেদা জিয়াকে যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার গ্রেপ্তার করে স্পিকারের বাসাকে সাব জেল করে সেখানে নিয়ে গেলেন, তো একদিন ম্যাডাম খালেদা জিয়া আমাকে বলছেন যে আজম সাহেব, আপনি একটু খন্দকার দেলোয়ারের সাথে দেখা করবেন। তখন খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন বিএনপির মহাসচিব। আমি বললাম, জি ম্যাডাম, আমি দেখা করব, আপনি বলুন। বলবেন যে যখনই পার্টির থেকে আমার মুক্তির জন্যে কোনো দাবি করা হয় বা স্লোগান তোলা হয়, তখন আমার পাশে যে আরেকজন নেত্রী, অর্থাৎ শেখ হাসিনাও তখন পাশের ভবনে তিনি কারাগারে ছিলেন, ওটাকেও সাব জেল করা হয়েছিল, আমার একার জন্য যেন দাবি না তোলা হয়, শেখ হাসিনার জন্যও যেন মুক্তি চাওয়া হয়। আমি ওনার দিকে তাকিয়ে বিস্মিত হলাম যে যে শেখ হাসিনা সারাটা জীবন ওনার বিরোধিতা করেছেন, সেই শেখ হাসিনাকে ওনার সাথে একত্র মুক্তি চাইতে হবে, এ কথাটা উনি নিজে বললেন। অর্থাৎ রাজনীতিতে উনি কত আধুনিক, কত দেশপ্রেমিক, কত ঐক্যের রাজনীতি করেছেন। এবং আমি যখন এই কথাটা ওনার কাছ থেকে ফিরে খন্দকার দেলোয়ার ভাইয়ের সাথে দেখা করে বললাম যে, দেলোয়ার ভাই, ম্যাডাম এই কথা, এই বার্তাটা আপনাকে পৌঁছে দিতে বললেন। দেলোয়ার ভাই শুনে বললেন, এই তো আমাদের নেত্রী, এখন যদি সামনে পেতাম তাহলে পায়ে হাত দিয়ে সালাম করতাম। যদিও উনি আমার বয়সে কিছুটা ছোট, কিন্তু উনি এমন একজন নেত্রী হয়ে গেছেন যে ওনার এই কথাতে আমার মনে হলো যে এখন পেলে আমি ওনার পায়ে হাত দিয়ে সালাম করতাম। এরকম একজন মহীয়সী নেত্রী ছিলেন দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া। ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সৎ। আপনি শুনেছেন, পড়েছেন যে আমাদের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি ছিলেন অত্যন্ত সৎ একজন রাজনীতিবিদ, যিনি যার শত্রুরাও তাকে অসৎ বলতে পারেন নাই। ওনার মৃত্যুর পরে আমিও ম্যাডামের আইনজীবী হিসেবে খোঁজ করে দেখেছি বা প্রয়োজনে আমি গিয়েছি যে হাটখোলা রোড জনতা ব্যাংকে মাত্র 246 টাকা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এছাড়া কিছু ছিল না। ঠিক তেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সহধর্মিনী, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া ব্যক্তিগত জীবনে এতটাই সৎ ছিলেন যেটা অনুকরণীয় এবং অনুসরণীয় আমাদের সকলের জন্য। ম্যাডাম খালেদা জিয়া একটা রাজনীতির মহাকাব্যিক চরিত্র। তিনি যেভাবে রাজনীতিকে গত 41 বছরে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, একটা ঐক্যের জায়গায় নিয়ে গেছেন, দেশপ্রেমিকতার জায়গায় নিয়ে গেছেন, এবং এমন একটা জায়গায় তিনি নিজে নিজেকে নিয়ে গেছেন যে এই মুহূর্তে এই দেশের সংকটে বা এই দেশের গণতন্ত্র উত্তরণে ম্যাডাম খালেদা জিয়ার বড়ই প্রয়োজন। কাজেই দীর্ঘদিন অসুস্থ থাকলেও আমরা কোনোভাবেই এই মুহূর্তে ওনাকে বিদায় দেবার জন্য প্রস্তুত ছিলাম না, পুরো জাতিও প্রস্তুত ছিল না। এই মুহূর্তে ওনাকে খুব প্রয়োজন ছিল জাতির, কারণ তার গণতন্ত্রের লড়াই এই দেশে না শুধু সারা বিশ্বে নন্দিত। একটা কথা আজকে সকালে মহাসচিব বলেছেন যে গণতন্ত্রের সংগ্রাম শুধু এই দেশে হুচট খেল না, ওনার চলে যাওয়াতে সারা বিশ্বেই গণতন্ত্রের সংগ্রাম হোঁচট খেল। অনেক ধন্যবাদ। জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। সাংবাদিক হিসেবে আপনার দীর্ঘ ক্যারিয়ারে নিশ্চয়ই বিভিন্ন সময়ে বেগম জিয়াকে প্রত্যক্ষ করার, তার কাজ, তার রাজনীতি দেখার আপনার সুযোগ হয়েছে। সেখান থেকে তার মনের অবস্থাগুলো কেমন ছিল, তিনি কি ধরনের কথা বলতেন সে সময়? ধন্যবাদ। আজম ভাইয়ের কথা সূত্র ধরে বলি যে আসলেই অনেক বড় মনের মানুষ। সেটা এতটা মানে এখন যদি অনেক কথা বলি সেটা গল্প মনে হবে, কিন্তু দেখেন যে এই যে এত বড় একটা পতন ঘটলো,
তারপরও এটা নিয়ে কোনো উচ্ছ্বাস, উক্তি, মানে কোনো বিরূপ মন্তব্য, একটা আমরা শব্দ শুনলাম? কেউ বলতে পারবে যে বেগম খালেদা জিয়ার এই পতনের পর মানে একেবারে সাংঘাতিক রকম ভাবে তিনি উচ্ছ্বসিত হয়ে আরো গালাগালি করলেন, আরো কটূক্তি করলেন? কিচ্ছু করলেন না। কিন্তু একেবারে আমি একটা লাইনও পাইলাম না। সেটা হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। এটা তো কমন ডায়লগ, এটা সব রাজনৈতিক দলে, যে গণতন্ত্র ছিল না, আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাবো। আর গণতন্ত্রের প্রতি আমার যেটা কষ্টটা হলো এই যে দেখেন, একটা দুইটাই মানে প্রতিষ্ঠান ছিল, একটা শেখ হাসিনা আর একটা হচ্ছে বেগম খালেদা জিয়া। তো শেখ হাসিনা সেই গণতন্ত্রের মধ্যে ঘুরে ধরলো, সেটা ফ্যাসিবাদ স্বৈরশাসনের দিকে চলে গেল, শেষ। তার মানে ওই পর্বটা শেষ। আর একটাই ছিল জাতির কাছে, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনি শেষ দিন পর্যন্ত ওই হাসপাতালের বেডে বসে তিনি কি বলেছেন জ্ঞান ভিত্তিক সমাজ, ঐক্য, শান্তি, নিরাপত্তা, যে কথাগুলি এখন তারেক রহমান বলছেন তার পুত্র, সেই কথাগুলি কিন্তু বেগম খালেদা জিয়া বলছেন। তিনি তো বলেননি ফ্যাসিবাদের স্বৈরাচারের আস্তানা জ্বালায় দাও, পোড়ায় দাও, মানে মারো, ধরো, কাটো, যুদ্ধ বাধায় দাও। এই কথাগুলি তো উনি কখনো বলেন না। সব সময় বলেন মর্যাদা, ভারসাম্য এবং সবাইকে নিয়ে একটা রাষ্ট্র গঠন, অর্থাৎ গণতন্ত্রের প্রতি তার যে এটা মানে অপ্রত্যাশিত। একটা গৃহবধূ থেকে যে রাজনীতিতে আসলো, সে ভাবাবেগে তাড়িত হলো না, মনে হচ্ছে যেন সেই হচ্ছে জন্ম থেকে যেন রাজনীতি দেখতে দেখতে বেড়ে ওঠা একটা মানুষ। তো বেগম খালেদা জিয়ার এই জন্য একটা ইউনিক ব্যাপার, যার কাছে যেটা প্রত্যাশা আমরা করি তার কাছে সেটা পাইনি। আর যার কাছে প্রত্যাশা নেই তিনি সেই জিনিসটা দিলেন, এবং শেষ খুঁটিটা একটা স্বাভাবিকভাবে বা আল্লাহ তাআলা তাকে উঠাই নিলেন। সেই খুঁটিটাও একটা গণতন্ত্রের এবং জাতীয়তাবাদীর একটা শেষ খুঁটি ছিল বলা যায়, বড় একটা পিলার। সেটা কিন্তু আজকে ভেঙে পড়লো এই মৃত্যুর মধ্য দিয়ে। আমি জানি না, মানে আসলে এত স্মৃতি, এত কাছ থেকে দেখা, সেই আমরা তো যখন ছাত্র এরশাদ বিরোধী আন্দোলনে উনি শহীদ মিনারে আসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা, বিভিন্ন জনসভা কাভার করতে যে, তারপরে নির্বাচনী প্রচার অভিযানে থাকা, অল দ্য টাইম তার মধ্যে একটা ছিল সামগ্রিকতা। কোন ওই যে বিশেষ ব্যক্তিকে আক্রমণ করা, যে ধরনের কুটিলতা, সেই কুটিলতাগুলি আমরা দেখি না। এমনকি দেখবেন যে একটা ফোনালো যেটা ভাইরাল হয়েছিল, সেখানেও কিন্তু তার সরলতা, যে তার ফোন কেটে দেওয়া হয়েছে, এটা কেন করা হলো, ওটা একজন তাকে প্রভাব করতেছে, আর উনি কিন্তু সরল মনে বলে যাচ্ছে, সেটাই রেকর্ড করে বাজারে ছেড়ে দেওয়া হলো। তো সব দিক মিলায় মানে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরে শেখ হাসিনার সাথে বেগম জিয়ার যে ফোন আলাপ, সেটির কথা বলছেন? না, এটা হলো আন্দোলনের একটা ফোন আলাপ, যেটা তাকে শেখ হাসিনা আসতে বলছিল যে আলোচনার জন্য। তখন সেই প্রসঙ্গে যে মানে ডায়ালগ হচ্ছিল যে তার মানে লাল টেলিফোন এটা কেটে ফেলা হয়েছে, কেন কেটে ফেলা হলো, এই ফোনের এ নিয়ে তারপর অনেক কথা, এবং প্রভোগ করতেছিল মানে শেখ হাসিনা। আর বেগম খালেদা জিয়া সেটা কিন্তু বলে যাচ্ছিল তার মতন করে। পরে সেটা রেকর্ডটা ছেড়ে দেওয়া হয়। আমি সেটার কথা বলছি যে তো এটা একটা ছিল ট্রাপ, মানে উনি এত সরলতা, এত মানে জটিল কুটিল মুক্ত একটা যে চিন্তা চেতনা দিয়ে তার রাজনীতি করাটা, তারপরে তার এই যে কোনো পরনিন্দা, পরচর্চা না করার একটা মানসিকতা, উনি যা যা সমালোচনা করতেন এটা কিন্তু সামগ্রিক ভাবে, যেমন তিনি ভারতীয় আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, তারপরে ফ্যাসিবাদ, স্বৈর শাসন, সেগুলো হলো সামগ্রিক বক্তব্য, কিন্তু ব্যক্তিগত পার্সোনালি কখনো হিট করতেন না। বরং শেখ হাসিনার স্বামী ওয়াজেদ সাহেব যখনই যাইতেন দেখা করতে, তখনই কিন্তু তিনি তার দরজা খুলে দিতেন এবং তার সাথে বসে কথা বলতেন, একেবারে যেভাবে কথা বলা। কিন্তু কখনো শেখ তার প্রতিদ্বন্দ্বীর স্বামী সেই হিসেবে তার প্রতি যে একটা বিরূপ আচরণ করা, সেটা করতেন না। বরং শেখ হাসিনা বারবার তাকে ওয়াজেদ সাহেবকে বাসা থেকে বের করে দিতেন, কিন্তু তার আশ্রয় মিলত হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রতি, এবং বেগম খালেদা জিয়া সেইভাবে এটা নিয়ে কোনো পলিটিক্স করতেন না, গেম খেলতেন না। তো এরকম অনেকগুলো দিক আছে। এই যে উন্নত রাজনৈতিক সাংস্কৃতিক মান যেটা রেখে গেলেন,
সেই জায়গা থেকে কেন ধস নামলেন? নাকি তারা রাজনীতিতে অফ হয়ে গেল বলে কি এই জায়গাটা পূরণ করে ফেললো, এমন একটা মানে কি বলবো মানে উগ্রতা, যে সহিংসতা, অল দ্য টাইম একটা মবের কালচারের মধ্যে সেই ধরনের উত্তেজিত করা, এই যে ধারাটা শুরু হলো, আমরা অন্য একটা ধারা রাজনীতি দেখলাম, আর এখন উল্টা দিক থেকে আবার শুরু হলো। তো ফলে একটা দুঃসময়, সত্যি কথা বলতে কি রাজনীতির এখন একটা খরা চলছে। এটা মানে সাংস্কৃতিক মান, জি। ভাষা, সংস্কৃতি, রাজনীতিকে ঘিরেও তো রাজনীতি কি মানুষকে শিক্ষিত করা, রাজনীতি তো মানে এটা তো একটা উন্নত মানের একটা সংস্কৃতি, সেই সংস্কৃতির কোনো চর্চা নেই, শিক্ষার কিছু নেই, বরং এখন হলো যত কুশিক্ষা, মানে মব মানে মনে হচ্ছে যেন ওইটাই রাজনীতি। জি। এইতে ম্যাডাম খালেদা জিয়া থেকেছেন 40 বছর। 40 বছরে ওনার সংসার, ওনার স্বামী এবং সন্তানদের নিয়ে বসবাস, সবকিছু মিলিয়ে 40 বছরে একটা সংসারে কি কত স্মৃতি বিজড়িত। সেই বাড়ি থেকে যখন ফ্যাসিবাদী শাসক যখন তাকে উচ্ছেদ করলেন, আমি তখন সকাল থেকে একেবারে গভীর রাত অব্দি, এবং আদালতেও তো কোনো নিরাপত্তা বা কোনো সাহায্য তিনি পেলেন না, কোনো সাহায্য পেলেন না আদালতের। সরকারি অনুগত হয়ে আদালত সরকারের পক্ষে রায় দিলেন। আমি সকাল থেকে গভীর রাত পর্যন্ত ওনার সাথে ছিলাম, আমি না শুধু, আমরা অনেকে তখন ওনাকে কাঁদতে দেখেছি। শুধু উনি বলছেন আমার 40 বছরের সংসার আমাকে এভাবে লন্ডভন্ড করে দিয়ে আমাকে বিদায় করে দেয়া হলো, আমি দেখেছি। এরপরে সেই শাসকই ওনাকে 8 বছর কারাগারে বিনা দোষে রাখলেন। তারপরেও দেখেন দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া এমন একজন মহাকাব্যিক চরিত্র যে 5ই অগাস্টের পর উনি সেই শাসকের বিরুদ্ধে একটি প্রতিশোধমূলক বাক্য, নামটা তো উচ্চারণ করেননি, নামটা উচ্চারণ করেন নাই। একটা খালেদা জিয়াকে নিয়ে অতিথিদের কাছ থেকে শুনছিলাম, আপনার নিশ্চয়ই অনেক স্মৃতি রয়েছে, রাজনীতির নানান দৃষ্টিভঙ্গি থেকে তাকে দেখার আপনার সুযোগ হয়েছে, কখনো জোট সঙ্গী হিসেবে, কখনো তা নয়। একটু যদি ফিরিয়ে নিয়ে যেতেন কোনো একটা স্মরণীয় মুহূর্তে। মুশকিল হয়েছে, জানেন আমি এর আগে আরো 2টো টকশো করেছি এই ব্যাপারে, এবং এই প্রশ্ন প্রায় প্রত্যেকটা উপস্থাপকই করেছেন। অনেকেই এটা ভালো করে খুব খেয়াল করেন না, বেগম জিয়ার এরকম ব্যক্তিগত অনেক অনুভূতির কথা আমরা অনেকটা জানি না। দলের লোক তারা বলতে পারে না, আমি তো পারি না। অনেক দেখা হয়েছে তার সাথে, আমার অনেক কথা হয়েছে, কিন্তু কথা খুব কম বলতেন আগে থেকেই, এবং কম কথা বলার জন্য উনি এক প্রকার বিখ্যাত ছিলেন। এবং কম্পেয়ার টু হার কি বলা যায়, রাইভাল, পলিটিক্যাল রাইভাল, উনি আবার এতই কথা বলতেন যে এনার চুপ করে থাকাটাই মানুষ পছন্দ করত। তো সেই হিসেবে আমার না ব্যক্তিগত বন্ধু আছে, শেখ হাসিনা দেখবেন এক দঙ্গল বন্ধু ছিল, তার কলেজ লাইফের বন্ধু, ইউনিভার্সিটি লাইফের বন্ধু, হয়তো ক্লাসই করে নাই কিন্তু এখন সব বন্ধু হয়ে গেছে, তাদের করে পরিচয় করে দিচ্ছেন। কিন্তু বেগম জিয়া এইরকম ব্যক্তিগত পর্যায়ে আলাপও নিতেন না, তার আলোচনাও ব্যক্তিগত পর্যায়ে থাকতো না। নট দ্যাট যে উনি খুব পলিটিক্যাল আলোচনা করতেন বা ততদূর পর্যন্ত ওনার অভিজ্ঞতা অত বছর ধরে করেননি, কিন্তু তারপরে যাই বলতেন, মানে যেটা উল্লেখ করবার কথা, আমি যেরকম করে ফিল করেছি, অসাধারণ সুন্দরী মহিলা ছিলেন, একজনের অ্যাট্রাকশন ছিল, কিন্তু তাকে আমার সবসময় বলেছে লেডি অফ পার্সোনালিটি। মানে ধরুন ওই পার্সোনালিটি জায়গাতে আপনি ব্যক্তিগত অ্যাপ্রোচ করতেই পারবেন না। হয়তো একটা খাজুরের আলাপ করি না আমরা, গল্প করি, সেটা আমরা শেখ হাসিনার সাথে করতাম। এরশাদ সাহেব তো যোগ টোক করতেন না, খালেদা জিয়া যোগ করতেন না, ফাজলামি করতেন না, হালকা কথা বলতেন না, সেই অর্থেও ওই রকম কোনো কিছু নাই। কিন্তু মানে দুটো একটা ঘটনা এরকম বলবো যে যেটা মানে আমার কিরকম অ্যাট্রাক্ট করেছে আমি আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে, উনি যখন এলেন রাজনীতিতে তারও আগে থেকে কিন্তু আলোচিত হচ্ছেন, মানে যখন জিয়া রহমানের মৃত্যু হলো এরপরই তাকে নিয়ে কথাবার্তা হচ্ছিল যে উনি আসবেন কিনা। তখন জিয়া রহমানের এরকম অকাল মৃত্যু হলো, এই দুঃখজনক মৃত্যুটা হলো, তখন দলটা চালাবে কে? সাত্তার সাহেব বিচারপতি ছিলেন, বয়স্ক লোক ছিলেন, আমার বিবেচনায় প্রাজ্ঞারক ছিলেন, মানে উনি খুব ধীর স্থির এগুলো ছিলেন। ওনাকে দেওয়া হয়েছিল, কিন্তু উনি যথেষ্ট বয়স্ক ছিলেন, অসুস্থ ছিলেন, দলের মধ্যে যে সমস্ত জটিলতা হয় এগুলিকে উনি খুব ভালো
হ্যান্ডেল করতে পারতেন না, দৃঢ় লোক ছিলেন আমি মনে করি। তো সেই সময় ধীরে ধীরে তার বিরুদ্ধে কথাবার্তা চালু হয়ে গেছিল, দলটাকে সামলায় গিয়ে কি করে কাউকেই কেউ পাচ্ছে না, তখন বেগম জিয়ার নাম আসতে শুরু করেছে। এবং খুব সারপ্রাইজিংলি উনি, যিনি রাজনীতিটাকে খুব পছন্দই করতেন না, রাজনীতির মধ্যে খুব মজা পেতেন না, তিনি যে দায়িত্ব নিয়ে, উনি আগে বলতেন এত বড় পার্টি আমি কিভাবে সামলাবো, আমি কি কোনোদিন রাজনীতি করেছি? অনেকের হয়তো মনে হয়, আমার স্পষ্ট মনে আছে উনি প্রথম যেদিন পার্লামেন্টে বসলেন, এর আগে দু জায়গায় বলেছি, প্রথম পার্লামেন্টে বসে অনেকেই বলছিল আমরা নতুন আসছি, আমি একটু বুঝতে পারছি না, হয়তো ভুল হতে পারে আমাদের স্পিকার উদ্দেশ্য করে। উনি এরকম অকপট ভাবে বললেন যে আমারও কিন্তু একই ব্যাপার, আমি তো প্রথম আসছি, আমিও কিন্তু এরকম ভালো জানি না, আস্তে আস্তে শিখতে হবে, আপনারা আমাকে সাহায্য করতে হবে। তিনি দলটাকে এমন ভাবে আস্তে 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 ঐক্যবদ্ধ করেছিলেন যে সমস্ত দল উনাকে একেবারে মায়ের মতো সম্মান করতেন। এই যে আপনার রাজনীতিতে উনার আশা, এই যে উনি ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো একজন নির্মোহ মানুষ ছিলেন, উনি আসতে চাননি। কিন্তু যখন হোসেন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক ধারাবাহিকতাকে ধূলিসাৎ করে নির্বাচিত সরকারকে হটিয়ে যখন বন্দুকের নলের মুখে সামরিক আইন জারি করলেন, তখন কিন্তু উনাকে বলতে হয়নি। উনি একটা চেতনা থেকেই রাজনীতিতে চলে এসছেন যে আমার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মেজর থাকা অবস্থায় মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষণা দিয়েছেন নিজের জীবন এবং আমাদের জীবন বিপন্ন করে, অর্থাৎ ম্যাডাম খালেদা জিয়ার